এসএসসি 2024 এর বাচ্চারা, আজকে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় মাত্র 6টা সিকিউ দেখাবো। যে 6টা সিকিউ তুমি যদি না দেখে যাও তাহলে 100% মনে রাখো তুমি কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে না। তো তোমরা যারা দ্বিতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ কমন পেতে যাচ্ছ, মাত্র 6টা সিকিউ দেখলে তুমি 2টা সিকিউ কমন পাবে দ্বিতীয় অধ্যায় থেকে। ওই 6টা সিকিউ তুমি অবশ্যই আজকের এই ক্লাসে না দেখে তুমি কোথাও যাবে না। তাহলে তোমরা যারা সাবজেক্টে আছো অবশ্যই আজকের এই ক্লাসটা তোমরা দেখো। কি করা হয়েছে বলা হচ্ছে যে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করো। তো তোমরা যারা চাহিদা রেখা অঙ্কন করতে পারো না তাদেরকে বলবো এই ক্লাসটা মনোযোগ দিয়ে তুমি দেখো। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে বলতেছে যে কোন দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক। দাম রাষ্ট্রে কত 4 টাকা হলে চাহিদার পরিমাণ তখন 20 একক। এটা ছিল উদ্দীপক। এখন এই উদ্দীপক অনুযায়ী তোমাকে কি করতে হবে ভাইয়া? তোমাকে হচ্ছে এই ম্যাথটা করতে হবে, তো চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা গণমুক্ত করি কিভাবে চাহিদা সূচি তৈরি করতে হয় এবং চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি শেখাবো। তাহলে দেখো, প্রথমে হচ্ছে তুমি লিখে নিবা চাহিদা সূচি কাকে বলে। এখানে তুমি লিখে নিবা চাহিদা সূচি কাকে বলে, তারপর তুমি সূচিটা অঙ্কন করবা। এইভাবে গড় অঙ্কন করে নিবা। প্রথম হচ্ছে পি দিবা, তারপর হচ্ছে কিউ ডি দিতে পারো 1 2। তো দুইটাই মাত্র দেওয়া আছে, তাহলে তুমি দুইটাই দেখো। দাম হচ্ছে প্রথমে 5, যখন 5 তখন হচ্ছে 10, আর যখন দাম কমে গেছে 4 তখন হচ্ছে 20। তাহলে 4 20 দিয়ে দিলে এটাকে বলা হচ্ছে চাহিদা সূচি বলা হচ্ছে। এই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবো। তাহলে দেখো একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ দিবা। মূল বিন্দুর নাম 0 দাও, x দাও, y দাও। ঠিক আছে? তাহলে এতটুকু ইনশাআল্লাহ তোমরা সবাই এটা কিন্তু বুঝেছো, এটা সবাই বুঝছো। তাহলে দেখো তো তুমি প্রথমে এটা পারবা কিনা। তারপর হচ্ছে তুমি কি করবা, দাম হচ্ছে লম্ব অক্ষে দেখাও, কিউডি হচ্ছে তুমি নিচে দেখাও। তাহলে দেখো কত করে ব্যবধান নিবা তুমি। যা আছে তাও নিতে পারো, 10 করে নিতে পারো বা 5 করে ধরতে পারো। তাহলে আমরা 10ই নিলাম, 10 20 এখানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে তুমি 4 দাও আর এখানে তুমি 5 দাও। তাহলে দেখো যখন দাম আমাদের কত, দাম হচ্ছে 5 টাকা, তখন আমাদের কিউডি হচ্ছে 10। তাহলে 5 কোথায়, এই যে 5 হচ্ছে এখানে, তখন হচ্ছে কত, তখন হচ্ছে 10। এই যে 10 এই বিন্দু দাও। যখন আমাদের দাম কমে গিয়ে 4 টাকা হয়েছে তখন আমাদের চাহিদার পরিমাণ বেড়ে গিয়ে কত 20 একক হয়েছে। তাহলে এইভাবে দাও বি বিন্দু। এখন কি করবে, এ বি এভাবে মিলিয়ে দিবে। এটাকে বলা হচ্ছে বিডি রেখা, মানে চাহিদা রেখা। তো চাহিদা রেখাটা সবসময় কি হবে, নিম্নগামী হবে। তাহলে দেখো তো তুমি পারবা কিনা। নিচে অবশ্যই তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। নিচে অবশ্যই তোমাকে ব্যাখ্যা দিতে হবে চাহিদা রেখার। তো ব্যাখ্যাটা আমি দিলাম না, তোমরা একটা ব্যাখ্যা ভালো করে শিখে নিও, বা যারা পারো না আমার ভিডিওগুলো দেখিও, আগের ভিডিও, তাহলে তুমি ব্যাখ্যাগুলো শিখে নিবা। এরপরে দেখো আমরা ঘনক উত্তর করি। ঘনকে কি বলছে দেখো ভাইয়া, ঘনকে বলছে যে উদ্দীপক হতে ভাইয়া কি চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। তাহলে দেখো খুব ইজিলি। তো আমি এখন ঘনক উত্তর করি চাহিদার তো লিখে নিবা। প্রথমে লিখতে পারো চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, এটা তুমি একটু লিখতে পারো ডেফিনেশনটা। তারপর আমরা জানি এটা এখন না লিখলেও চলবো, তুমি ডাইরেক্ট শুরু করতে পারো। আমরা জানি কি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু হবে না স্থিতিস্থাপকতা। তাহলে দেখো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ই দ্বারা প্রকাশ করি। তো আমি ডাইরেক্ট সূত্রটা লিখতেছি, তোমরা ডাইরেক্ট না লিখে বই থেকে দেখবা চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা কি, পূর্ণাঙ্গ, এটা তোমরা অবশ্যই দেখে নিবা। কেমন, আমি ডাইরেক্ট লিখতেছি কিউ ডেল কিউ ডি ডেল পি গুণ পি গুণ কিউ। এটা হচ্ছে তুমি শেষের যেটা আমি একবারে লিখে দিলাম আর কি। তো তোমরা কি করবা, এই সূত্রটা পূর্ণাঙ্গ একবারে শুরু থেকে লিখে তারপর হচ্ছে এইটা লিখবা নিচে। হ্যাঁ, তো এখন আসো এইভাবে যদি থাকে তখন আমরা কিভাবে এটা নির্ণয় করব, কোনটাকে পি ধরবো, P1, এটা একটু দেখো। প্রথমে যে দামটা দেওয়া আছে এটাকে তুমি P1 ধরো, তারপর যে আরো একটা দাম দেওয়া থাকবে সেটাকে তুমি P2 ধরবা। বুঝছো কিনা? তারপর হচ্ছে চাহিদার ক্ষেত্রে প্রথমে এটাকে Q1 ধরবা, তারপর এটাকে কি করবা, Q2 ধরবা। তো তুমি কি করবা, এই সূত্রটা লেখার পর নিচে এই পাশে এভাবে লিখে দিবা। P হচ্ছে P1 কত, তুমি 5 ধরো, P2 4 ধরবা, তারপর হচ্ছে Q1 কত ভাইয়া 10 ধরবা, Q2 হচ্ছে তুমি 20 ধরবা। বুঝছো কিনা? দেখো তো ভাইয়া
বুঝছো কিনা? এভাবে হচ্ছে তুমি এগুলো লিখে দিবা। তারপর হচ্ছে তুমি এদিকে একটু দেখা দিবা যে কিভাবে ডেল পি বের করতে হয়। দেখো ডেল পি মানে কি বর্তমান থেকে অতীত। তাহলে দেখো একটু তুমি বোঝো, ধরো তুমি বাজারে ঢুকছিলা কয়টায়, বাজারে যখন ঢুকছিলা 5 টাকা দিয়ে তুমি তখন কিনতে পারছো 10টা একক কিনতে পারছো, ধরো আপেল কিনতে পারছো। তো যখন তুমি বাজার থেকে চলে যাবা ওই মুহূর্তে দেখছো 4 টাকাতে তুমি কিনতে পারছো 20টা আপেল। এখন তুমি বলো দামের ক্ষেত্রে, দেখো তুমি যখন এটা কিন্তু বাজারে প্রবেশ করছিলা শুরুর সময়, আর এটা হচ্ছে ধরো তুমি শেষের সময়। তাহলে এখন দেখো এই দুইটা দামের থেকে কোনটা তোমার জন্য বর্তমান দাম হইছে। তাহলে মনে রাখবা এই যে তুমি যে শেষেরটা আছে এটাকে হচ্ছে বর্তমান, আর যে প্রথমে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে অতীত হয়ে গেছে কিন্তু বা প্রাথমিক। তাহলে আমরা জানি ডেলটার কাজ হচ্ছে বর্তমান থেকে, এটা আমি একটু লিখে দেই, বর্তমান মান থেকে প্রাথমিক বা অতীতের মানটা কি করতে হয়, মাইনাস করতে হয়। প্রাথমিক বা অতীতের মান মাইনাস করতে হয়। তাহলে দেখো বর্তমান তোমার জন্য তোমরা T2, এটা তোমরা একবারে পরীক্ষার ফলে এমনি লিখবা না, এটা আমি বোঝানোর জন্য। তাহলে তোমরা ডাইরেক্ট কি করবা, এটা এখন আমি মুছে দিচ্ছি, এখন তোমরা লিখবা এইভাবে T2 মাইনাস T1। তাহলে T2 কত দেখো ভাইয়া, T2 হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 5, তাহলে কত -1। ঠিক সেম ডেল Q তুমি বের করবা, ডেল Q এর সূত্র ঠিক সেম Q2 মাইনাস Q1। তাহলে Q2 কত 20 আর এখানে Q1 10, তাহলে কত 10 থাকতেছে। এবার দেখো তো এই বিষয়টা তুমি বুঝছো কিনা। আচ্ছা এখন দেখো আমাদের এটা বের করা শেষ। এখন হচ্ছে নিচে তুমি সুতরাং দিয়ে এই সূত্রটা আবারও তুমি লিখবা। এইগুলো তো তুমি এক সাইডে বা এখানে কাটার মাঝখানে করতেছো ধরো, তখন কি করবা, এই সূত্রটা আবারও তুমি নিচে এগুলো নিচে লিখবা। লিখে কি করবা, এখন মানটা বসাবো। দেখো আমরা মানটা বসাই, ডেল কিউ এর মান কত 10, ডেল পি এর মান -1 গুণ পি মানে p1, পি মানে p1 কে বোঝাচ্ছি। তাহলে দেখো p1 কত 5 আর q মানে q1, তাহলে 10। তাহলে দেখো তো আমি আবারও এতটুকু বিষয় রিপিট করতেছি। ডেল কিউ এর মান আমরা বের করেছি 10, একটু দেখো এখানে ভালো করে একটু মনোযোগ দিলে তুমি বুঝবা। ডেল কিউ বের করেছি উত্তর কত 10। এরপরে দেখো ডেল পি এর -1 বের হয়েছে, তো আমি শুধু খালি বসাইছি। তারপর পি মানে p1, পি মানে p1। তুমি এখানে হ্যাঁ অনেকে প্রশ্ন করবে ভাই এখানে p1 না ধরে আমি পি শুধু পি ধরবো, তাও হবে, বুঝছো? এটা ধরে তোমাদের বোঝানোর জন্য আমি ধরে নিলাম। তারপর তাহলে পি যা p1 তাই, কিউ যা q1 তাই আর কি। তাহলে p1 কত 5, q মানে q1 10, তাহলে আমি বসাই দিলাম। এখন হচ্ছে আমি কাটাকাটি করব। তাহলে দেখো 10 আমি এটা কেটে দিতে পারি, তাহলে আমার থাকতেছে কি 5 1। তার মানে আমি যদি এটাকে যদি ভাগগুজি করে, তাহলে আমার উত্তরটা কি আসবে, আমার উত্তরটা আসবে, তোমরাও ক্যালকুলেশন করে দেখো -5 চলে আসবে। অর্থাৎ আমাদের এখানে হচ্ছে মানটা হচ্ছে ঋণাত্মক চলে আসছে মানটা, তাই না? ঋণাত্মক। তো ঋণাত্মক যখন চলে আসবে, এখন আমার প্রশ্ন দেখো এখানে হচ্ছে বলা হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আমরা নির্ণয় করেছি -5 হয়েছে। এখন হচ্ছে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। তো এখানে যে দ্রব্যটা, এই দ্রব্যের প্রকৃতিটা কেমন হবে এটা একটু নোট নাও, একটা লাইন বা দুইটা লাইন দেখো। যদি কখনো তুমি দেখো চাহিদার স্থিতিস্থাপকতার মানটা আমাদের একের চেয়ে কি ভাইয়া, একের চেয়ে বড় হইছে। কি হইছে ভাইয়া, একের চেয়ে মানটা কি হইছে ভাইয়া, বড় হইছে। তখন হচ্ছে বলবা এটা দ্রব্য হবে বিলাস জাতীয় দ্রব্য। দ্রব্যটা কি, বিলাস জাতীয় দ্রব্য। আর যদি মনে করো একের চেয়ে কি হইছে ভাইয়া, একের চেয়ে ছোট হয়েছে, একের চেয়ে ছোট, এক মানটা কি হইছে ভাইয়া, একের চেয়ে ছোট, তখন বলবা এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে এখন তুমি বলো এই মানটা কি একের চেয়ে ছোট না? মনে রাখবা মাইনাস চলে আসা মানে একের চেয়ে ছোট। তাহলে এটা যেহেতু মাইনাস মান আসছে, তাহলে এটা মানটা হচ্ছে একের চেয়ে ছোট। তাহলে তুমি বলবা দ্রব্যের প্রকৃতি হচ্ছে এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল। ঠিক আছে?
তাহলে এখন এইভাবে তুমি চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে পারবা। শুধু চাহিদার স্থিতিস্থাপকতা না, যত সূত্র আছে চাহিদা কিংবা স্থিতিস্থাপকতা নিয়ে যে 4টা সূত্র আছে, 3টা সূত্র আছে, এই প্রত্যেকটা হচ্ছে সেম ক্যাটাগরিতে বের করতে হয়। তাহলে তোমরা আশা রাখছি এইভাবে তোমরা বের করতে পারবা। দেখো চাহিদা, আমরা চাহিদা রেখাও কিভাবে অঙ্কন করতে হয় সেটাও কিন্তু শিখে নিয়েছি। চাহিদার স্থিতিস্থাপকতা কিভাবে বের করতে হয় এভাবে দেওয়া থাকলে এটাও আমরা পারবো। এখন দেখো আমরা এই একটা